বলেন কি ভবানীদা, একেবারে ভূতের দেখা পেলেন? একরকম ভয় জড়ানো গলাতেই কথাটা বলল চায়ের দোকানদার হরিহর দস্তিদার। আজকে বর্ষার মরশুমের প্রথম বৃষ্টি নেমেছে। কয়েকটা দিনের চাঁদি ফাটা গরমের জ্বালা পোড়া অস্বস্তির পর আজ গ্রামবাসী একটু শান্তি পেল যেন। তাই সন্ধে হতেই হরির ও তার ডান পাশের মোড়ের নাটার দোকানে তেলে ভাজা আর চায়ের ভিড় লেগেছে। টুকটুক করে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে এসে জড়ো হয়েছে গাঁয়ের সবাই। বৃষ্টির বেগ থেমে থেমে কমছে, আবার থেমে থেমে মুষলধারে পড়ছে। হরিহর আবার বলে ওঠে, তাহলে ভবানীদা ঘটনাটা বলেন না, কি হয়েছিল? আপনি তো মিথ্যে গপ্প করার লোক নন মশাই। শুনেই তো বুকের ভেতরটা কেমন করছে আমার। ভবানীদা গরম গরম সিঙ্গারায় একটা কামড় দিয়ে বললেন, ওই দিকের ওই মোরা গাঙের বিলটা আছে না, ওই বিল নিয়ে তো এমনিতেই লোকে অনেক কথা বলা বলি করে। বলে নাকি ও বিলের নিচে অনেক কিছু আছে, চাই সাধারণ পৃথিবীর বাইরে। আমি ও সমস্ত কথা কোনোদিনই বিশ্বাস করতাম না, আর বিশ্বাস করবই বা কি করে? অঙ্কের মাস্টার মশাই বলে কথা। আশেপাশের গ্রামগঞ্জ মিলিয়ে অনেকগুলো ছাত্রছাত্রীকে পড়াই বাড়িতে। অঙ্ক শেখাতে শেখাতে চুল পেকে গেল। এই সমস্ত ভূত প্রেত কিছু হয় না বলে বাচ্চাদের কত করে বলেছি, কিন্তু সেদিন রাতে যা ঘটনা ঘটল তাতে ভূত প্রেত নিয়ে আমার বিশ্বাস একেবারে গাঢ় হয়ে বসেছে মনের মধ্যে। কোনো মতে প্রাণটা নিয়ে ফিরে আসতে পেরেছি, কিন্তু ডান পাটা বোধহয় চিরকালের জন্য গেল। কথাটা বলার সাথে সাথে চায়ের দোকানে উপস্থিত সবাই প্রায় হুড়মুড়িয়ে এসে পড়ল ভবানী গাঙ্গুলির কাছে। একটা চাপা উচ্ছ্বসিত সমবেত কণ্ঠস্বর শোনা গেল। ভবানী গাঙ্গুলির বয়স 50-এর মধ্যেই। চোখে মুখে বেশ একটা বুদ্ধিমানের ভাব স্পষ্ট। কাঁচা পাকা চুলে আর গোঁফে একটা গম্ভীরতার ভাব, ঠিক যেমনটা জাঁদরেল অঙ্কের মাস্টার মশাই হয় ঠিক তেমনই। তবে বয়স বাড়ার সাথে সাথে সেই জাঁদরেল ভাবটা যেন একটু হলেও ফিকে হয়েছে ভবানী গাঙ্গুলির। কাজেই পথে ঘাটে দোকান বাজারে দেখা হলে তার সাথে দুটো হাসি খুশির কথা এখন আপাতত বলাই যায়। উল্টো দিক থেকেও বেশ রসাল উত্তরই আসে। কিন্তু এমন একটা নিপাট নির্ঝঞ্ঝাট অমায়িক ভদ্রলোকের সাথে যে এমন ঘটনা ঘটবে তা কেউ ভাবতেও পারিনি। শেষে কিনা মাস্টার মশাই ডান পাটেই যেতে বসেছে। এই সবই ওই মরা গাঙের বিলের জন্য। এই পৃথিবীতে অঙ্ক বিজ্ঞানের বইয়ের পাতার বাইরেও আরো অনেক কিছু হয় যার ব্যাখ্যা হয়তো দেওয়া যায় না। মরা গাঙের বিল বোধহয় অমনই একটা জায়গা যেখানে এমন ঘটনা ঘটে যার কারণের কোনো ব্যাখ্যা নেই, অথচ সেই ঘটনা ঘটছে। কথাগুলো বলতে বলতে ভবানী মাস্টার তার ডান পাটা বের করে নিয়ে আসলেন চেয়ারের থেকে। সাথে সাথে একটা ভয়ের রেশ খেলে গেল সকলের মেরুদণ্ড বরাবর। ততক্ষণে প্রচণ্ড জোরে আবার বৃষ্টি শুরু হয়েছে। থেকে থেকে মৃদু বজ্রপাতের শব্দ কানে আসছে। হরির এক চিমটি ফিনফিনে টিনের ছাউনি দেওয়া দোকান। বৃষ্টির এক টানা ঝনঝন শব্দ হচ্ছে টিনের চালে বৃষ্টি পড়ে। কিন্তু তবুও ভবানী মাস্টারকে ঘিরে বসল বেশ কয়েকজন গ্রামের লোক। হরি দোকানদার কথাবার্তার দিকে কান রাখতে রাখতে তেলে ছাড়ল আরও বেশ কয়েকটা সিঙ্গারা। গেছিলাম নকুল ডিঙিতে, স্কুলের একজন জুনিয়র মাস্টারের বিয়ে। ইচ্ছে করে দুপুর বেলাতে নেমন্তন্ন রক্ষা করতে গিয়েছিলাম, যাতে সন্ধে নামার আগেই বাড়ি ফিরতে পারি। তাই দুপুরই চলে গিয়েছিলাম আমি আর আমাদের স্কুলের এক কলিগ মাধব বাবু। খাওয়া দাওয়া করে গল্প গুজব করতে করতে প্রায় বিকেল হয়ে গেল। বিকেলের দিকে আকাশটা কালো হয়ে এলো। পূব দিকের কোণায় ঘন মেঘ জমাট বাঁধল। এইসব দেখে তাড়াতাড়ি করে রওনা হওয়ার জন্য তৈরি হচ্ছে,
এমন সময় শুনলাম বাজে একটা খবর। মাধববাবুই অবশ্য খবরটা দিলেন। ভবানীবাবু, বড্ড যে মুশকিল হয়ে গেল। কালোদিঘি গ্রামের বড় রাস্তায় একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, একটা জোয়ান ছেলে মারা গেছে। সেই নিয়ে ভীষণ মারধর চলছে চারপাশে, পরিস্থিতি গরম হয়ে আছে। কাজেই আজকে বিকেলের বাসটা যে আপনার গ্রামে পৌঁছবে না সেটা নিশ্চিত। আর ট্রেন লাইনে যেতে গেলে তো পৌঁছতে পৌঁছতে আপনার প্রায় মাঝরাত হয়ে যাবে। আমার তো না হয় বাড়ি কাছে, আমি একটা রিক্সা ধরে চলে যেতে পারবো। আপনি এক কাজ করুন ভবানীবাবু, আজকে রাতটা না হয় আমাদের বাড়িতে কাটিয়ে কাল সকালে আবার সব কিছু ঠিকঠাক হলে রওনা দেবেনক্ষণ। তাছাড়া এক্ষুনি ঝড় বৃষ্টি নামলো বলে কালবৈশাখীর মধ্যে একা একা যাবেনই বা কোথায়? না না মাধববাবু, কি বলছেন? বাড়িতে স্ত্রী আছে, ছেলে আছে, ওদেরকে রাতে বাড়ি ফিরবো না বলে তো আসিনি। ওরা ভীষণ চিন্তা করবে। আর তাছাড়া বাস আর ট্রেন ছাড়াও শুনেছিলাম নাকি এখান থেকে একটা জলপথে যাওয়ার ব্যবস্থা রয়েছে, সেটা নাকি বেশ তাড়াতাড়িও হয়। মাধববাবুর মুখে যেন একটা কালো ছায়া নেমে এলো কথাটা শোনার সাথে সাথেই। কি দরকার ভবানীবাবু, এক্ষুনি ঝড় বৃষ্টি উঠবে, তার মধ্যে ওই তাছাড়া ও পথে সবসময় মাঝি পাওয়া যায় না। আর তার উপর ওই পথটা বিশেষ ভালো নয়। ভালো নয় বলতে কি চোর ডাকাতের উপদ্রব নাকি? তাহলে তাদের খবর আছে। ছোটবেলায় গ্রামে আমার বেশ নাম ডাকছিল একবার ডাকাত ধরেছিলাম বলে। বেটার ঘাড় এমন চেপে ধরেছিলাম যে বেশ কটা দিন ঘাড় সোজা করে তুলতে পারেনি। পারলে ঘাটটা আমাকে একটু চিনিয়ে দিন, আমি ওখান থেকে নৌকা নিয়ে চলে যাব। সন্ধ্যার মধ্যেই হয়তো ফিরে যেতে পারবো গ্রামে। তাছাড়া বেশ অনেকদিন নৌকা যাত্রাও হয়নি, এই সুযোগে একটা নৌকা অভিলাষও হয়ে যাবে। কি বলেন মাধববাবু? কিন্তু আমি যতই হাসার চেষ্টা করি, মাধববাবুর মুখে যেন নেমে আসছিল একটা গভীর কালো ছায়া। বেশ নিচু গম্ভীর গলায় তিনি ফিস ফিস করে বললেন, ভবানীবাবু, ওই নদীর ঘাটে সন্ধ্যের পর বহু লোকজন জলের তলায় তলিয়ে গেছে অজানা কারণে। কেউ এর কোনো কারণ অনেক চেষ্টা করেও পায়নি। তাছাড়া জলের পাশ থেকে সন্ধ্যের পর কেমন যেন সব শব্দ ভেসে আসে। নিজের বিপদ ডেকে আনবেন না, এতদিনের পুরনো কথা নিশ্চয়ই এমনি এমনি রটে না, হয়তো কিছু সমস্যা আছে। লোকে নাম দিয়েছে মরা গাং। কথাটা শুনে হাসবো কি কাঁদবো বুঝতে পারছিলাম না। এতকাল ধরে অঙ্ক বিজ্ঞান ছাত্রছাত্রীদের শিখিয়ে এসেছি, নিজেও মনে প্রাণে যতদূর সম্ভব এই সমস্ত অন্ধবিশ্বাস কুসংস্কারকে দূরে রেখে এসেছি। তাছাড়াও মাধববাবু বাংলার শিক্ষক হলেও তাকে বেশ কুসংস্কার মুক্ত মানুষ বলেই ভাবতাম এতদিন। কখনো তেমন কিছু বিশেষ নজরে আসেনি, কিন্তু ওই দিন যা দেখলাম সেই মুহূর্তে তাকে বেশ হাসির পাত্র বলেই মনে হচ্ছিল আমার। কিন্তু এখন ভাবি, তার কথাটা যদি সেদিন শুনতাম তাহলে সেদিনের সেই ভয়ানক রাতের সম্মুখীন হতে হতো না আমায়। আজকে হয়তো আমার এই পাটা সুস্থভাবেই থাকতো। ততক্ষণে হরিহর গোল হয়ে বসে থাকা সবার জন্য চা আর দুটো করে গরম গরম ধোঁয়া ওঠা সিঙাড়া এনে রাখল, সাথে নিজেও ভাঙা মতো ছোট টুলে গিয়ে বসল। প্রত্যেকের মুখে যেন একটা সাংঘাতিক রকমের কৌতূহল। লম্ফোর মৃদু কাঁপা কাঁপা আলোতে সবকিছু কেমন যেন আলো ছায়াময় লাগছে। বাইরের বৃষ্টির বেগ বাড়ার সাথে সাথে চায়ের দোকানের পরিবেশ যেন আরও দমচাপা শিরশিরে একটা ভয়ের সৃষ্টি করছে। ভবানী মাস্টার গরম গরম দুধ চায়ে আবার একটা চুমুক দিয়ে বলতে শুরু করলেন, সেদিন মনে মনে মাধববাবুর উপর হাসি পেলেও মুখে কিছু প্রকাশ করলাম না। বললাম, মাধববাবু আপনি চিন্তা করবেন না, মোটামুটি ভালোই সাঁতার আমার জানা আছে। তাছাড়া ঝড় বৃষ্টি বিশেষ হবে না বলেই আশা করছি। আপনি এক কাজ করুন,
আমাকে একটা রিক্সা ধরে দিন, আমি ঘাটে পৌঁছে যাব। আচ্ছা, বলতে পারবেন ওখানে শেষ নৌকো কখন যায়? দেখলাম মাধব বাবুর মুখ তখনও আঁধার হয়ে রয়েছে। তবুও আমার কথার উত্তরে বললেন, তা প্রায় সন্ধ্যের 6:30 বা 7টা। তারপরেই মাঝিরা সব দল বেঁধে তাদের বাড়ির দিকে চলে যায়, আর একটাও নৌকো পারাপার করে না। এর পরে কোনো মাঝি দেখলে তাতে না ওঠাই ভালো। এখন প্রায় 6:10, কাজেই রিক্সা নিয়ে পৌঁছতে পৌঁছতে শেষ নৌকোটা নিশ্চয়ই পেয়ে যাব। একবার কিন্তু আমার কথাটা ভেবে দেখতে পারতেন ভবানীবাবু। এতদিনের মানুষের বিশ্বাস কি আর ঠুনকো হবে অতটাই? আরে বলছি তো কিছু হবে না, আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরুন। আগামী পরশু আবার স্কুলে দেখা হচ্ছে। মাধব বাবুকে বিদায় জানিয়ে আমি আর বেশি সময় দাঁড়ালাম না। রিক্সা নিয়ে সোজা চলে যেতে লাগলাম ঘাটের দিকে। কিন্তু পথেই ঘটল মহাবিপদ। হুড়মুড়িয়ে শুরু হলো ঝড়। রিক্সা কোনোভাবেই চলতে পারবে না অমন ঝড়ের মধ্যে। কাজেই রিক্সা নিয়ে ঠাঁই হলো একটা ভাঙাচোরা দোকানের ছাউনির নিচে। ঝড়ের বেগ বেশিক্ষণ থাকলো না। ধীরে ধীরে ঝড় কমে আবার ঠান্ডা ঝোড়ো বাতাস বইতে শুরু করলো, আর তার সাথে শুরু হলো ফিসফিসিয়ে বৃষ্টি। তবে তাতে বিশেষ অসুবিধা হলো না। রিক্সাওয়ালাকে বললাম একটু তাড়াতাড়ি পৌঁছে দিতে নদীর ঘাটে। তাড়াতাড়ি পৌঁছলাম যদিও, কিন্তু ততক্ষণে সময় প্রায় 7:30টার কাছাকাছি। মনে মনে চিন্তা করতে লাগলাম, যদি একটাও নৌকো না পাই তাহলে তো বড় মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এখন কি নৌকা পাওয়া যাবে? রিক্সাওয়ালা সামান্য কিছুক্ষণ ভাবলেন, তারপরে বললেন, আপনার ভাগের উপরে মাস্টার মশাই, পাইতে পারেন। তবে সন্ধিবেলায় এলাকার লোকজন এই পথ মারায় না, লৌকালিও কেউ থাকে না। তবে হাটবারের দিন হইলে একটা দুটা থাকতে পারে। ঘাটের সামনেটা নেবে রিক্সাওয়ালাকে তার প্রাপ্য পয়সা মিটিয়ে দিয়ে আমি আমার ব্যাগটা নিয়ে হাঁটতে লাগলাম ঘাটের দিকে। কিন্তু নদীর ঘাটের কাছে এসে একটু অবাকই হলাম। চারিদিক ভালো করে তাকিয়ে দেখলাম দূর দূরান্ত পর্যন্ত একটা জনমানুষের কোনো চিহ্ন নেই। দূরের একটা হলদিটে স্ট্রিট ল্যাম্পের আলোতে সামনেটা কোনো মতে নজরে আসছে। একটা বাঁশের মাচার মতো জায়গায় বসে সিগারেট টানতে লাগলাম, আর তার সাথে ভাবতে লাগলাম এরপরে ঠিক কি করা উচিত হবে আমার। রিক্সাওয়ালা বলছিলেন শনিবার আর মঙ্গলবার এখানে হাট বসে। আজ শনিবার, তাহলে তো 2-4টে নৌকো থাকার কথা। এই সমস্ত 7-5 চিন্তা করছি, হঠাৎ দেখি নদীর জলে একটা ছপ শব্দ তুলে কি যেন একটা এগিয়ে আসছে। তখন সত্যি কথা বলতে আমার কেমন যেন একটা ভয় ভয় লাগছিল। অমন অন্ধকার অচেনা নির্জন জায়গাতে একা থাকার জন্যই হোক, কিংবা মাধব বাবুর কথাগুলো মনে মনে ভেবেই হোক, বুঝলাম ভয় বড় ছোঁয়াচে জিনিস। ধীরে ধীরে সেই ছপ শব্দ তুলে জিনিসটা সামনে এগোতেই বুঝতে পারলাম একটা নৌকো এগিয়ে আসছে ঘাটের দিকে। মনে মনে একটা বল পেলাম, যাক, আজকে রাত্রে অন্তত এমন শ্মশানের নিস্তব্ধতায় কাটাতে হবে না। নৌকাটা আরো একটু কাছে আসতেই বুঝতে পারলাম নৌকার একদম মাঝ বরাবর বসে আছে একটা লোক। তার হাতে ধরে থাকা দাঁড়ের ছপ শব্দ এতক্ষণ ভেসে আসছিল, অর্থাৎ ওই লোকটি মাঝি। আবছা হলদে আলোর জোর একেবারে নেই বললেই ভালো হয়, তাই মাঝি আমায় দেখতে পাবে কি পাবে না ভেবে আমি তাকে হাত তুলে ডাকলাম, ও মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, আরে এদিকে এদিকে। হ্যাঁ, আমি যাব, শিমুলতলার ঘাটে যাব। মনে মনে হিসেব করেও নিলাম সাধারণ ভাড়ার থেকে আরো 100 টাকা বেশি তাকে ভাড়া দেব আমি। আবার ডাকলাম, আরে ও মাঝি ভাই, এদিকে।
এবার ডাকে কাজ হলো। দেখলাম নৌকাটা ধীরে ধীরে এসে দাঁড়ালো একদম ঘাটের সামনেটাই। অন্ধকারে কিছুই ভালো বোঝা যাচ্ছে না, তবুও পা টিপে টিপে কাদা বালি পেরিয়ে গেলাম সামনে। সাদা নতুন পাজামা ততক্ষণে ঝড় বৃষ্টি কাদায় মাখামাখি হয়ে গেছে, তাই পাজামার মায়া আর বিশেষ করলাম না, কাদার উপর দিয়েই হেঁটে গেলাম। ভাই, শিমুলতলার ঘাটে যাব, একাই আছি, একটু নিয়ে যেতে হবে। আর তোমার চিন্তা নেই, আমি ডবল ভাড়া দেব, যা ভাড়া হয় তার, তবে একটু পৌঁছে দিতে হবে। লোকটা অনেকটা সময় কিছু বলল না, তারপর একটু ফ্যাস ফ্যাসে গলায় বলল, কিন্তু ময়নাডাঙ্গা থেকে 2 জন উঠবো নৌকায়, ওদের লাগে যাইতে অসুবিধা নাই তো? আগে থেকেই কইয়া দিলাম আমি ওদের কথা, পরে আমারে দোষ দিতে পারবেন না কিন্তু বাবু। না না, কোনো অসুবিধার কারণ নেই, আর অসুবিধা হবেই বা কেন? বরং লোকজন বেশি উঠলেই তো এই অন্ধকারে ভালো একা যাওয়ার চেয়ে, নাকি? যদি আপনার সমস্যা না হয় তবে ওইটা আসুন, যা ভাড়া তাই দিবেন, কোনো বেশি টাকা দিয়নের প্রয়োজন নাই। তবে রাতের বেলায় নদীরে ভয় পাবেননি যেন। কি জানেন, দিনের বেলায় নদী আলাদা হয় আর রাতের নদী আলাদা হয়। শেষের কথাগুলো বলে মাঝিটা কেমন যেন একটা বিশ্রী শব্দে খিলিখিলি হেসে উঠল। বিশেষ ভালো লাগলো না সেটা আমার। ভাবলাম কোনো বিপদ হবে না তো, ফিরে যাব। তারপর আবার ভাবলাম, ফিরে গেলে এখন নিজেকে কাপুরুষ প্রমাণিত করা ছাড়া আর বিশেষ কিছু হবে না। তার উপরে ঘন্টা 2 তো রাস্তা মোটে। ব্যাগটা নৌকায় রেখে তারপর উঠে বসলাম নৌকার পাটাতনের ওপর। কেমন যেন একটা শিরশিরে ঠান্ডা অনুভূতি সমস্ত শরীর বরাবর ছড়িয়ে পড়ল আমার। চুপ করে গুটিসুটি মেরে বসে রইলাম আমার ব্যাগটাকে বুকের কাছে আঁকড়ে ধরে। তারপর ধীরে ধীরে গভীর অন্ধকারের মধ্যে তলিয়ে যেতে লাগলাম নদীর বুক বরাবর। জল কাটার ছপছপ শব্দ আর মাঝে মাঝে বাতাসের শোঁ শব্দ ছাড়া আর কানে কিছুই আসছিল না আমার। একটা জোলো ঠান্ডা বাতাস কাঁপিয়ে দিচ্ছিল এই শ্রাবণেও। মাঝিটার মুখ বা চেহারা তখনও নজরে আসেনি আমার। বারবার চুরি ডাকাতির ভয়টা করছিল। গলায় ছিল আমার মোটা সোনার চেন, হাতে দামি ঘড়ি, ব্যাগে অন্তত 100-5 টাকা। মাঝি যেন আমার মনের কথা বুঝতে পারল। আবার সেই বিশ্রী গলায় হেসে বলল, ভয় পাচ্ছেন নাকি? এখনো তো নদীটার খেলাই দেখায় নাই। একদম ভয় পাবেননি বাবু, একদম নয়। সামনের ময়নাডাঙ্গায় আরো 2 জন উঠব, নৌকা আরো ভারী হইব, শুরু হইব ঘূর্ণি। ওই লিগাই তো কোন সাধারণ মিনসে রাতের বেলা ভুল কইরাও আসে না। অন্ধকার এতটাই গভীর যে নিজের শরীরের অংশগুলো অব্দি দৃষ্টিগোচর হচ্ছে না। যতদূর চোখ যায় শুধু কালো আঁধারি অন্ধকার। আকাশের এক ফালি চাঁদটাও নেই। সব কিছুই তমসা ঘনীভূত রাতের মতোই রহস্যময়। এক মুহূর্তের জন্য মনে হলো সেই নদীতে জল নেই, যেন অসংখ্য লালচে চোখ তাকিয়ে আছে নৌকার ওপর। তারা এমন ভাবে অপেক্ষা করছে যেমন শিকারী শিকার পাওয়ার আগেই পর্যবেক্ষণ করে। আমার মেরুদণ্ড বরাবর একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল। ইচ্ছে করছিল মাঝির সাথে 2-4টে কথাবার্তা বলে সামান্য মনটাকে হালকা করব, কিন্তু মাঝির কথাবার্তাগুলোই কেমন ধরনের অদ্ভুত লাগলো। আচ্ছা, লোকটাকে কি পাগল বলা যাবে? হঠাৎ
আবার সেই ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বরে চমক ভাঙল। বাবু, ময়নাডাঙ্গা আইসা গেছি, ওরা কিন্তু এবার নৌকায় উঠব। এতক্ষণ তো আপনার মনে কেবল ভয় ছিল, এবার চোখের সামনে দেখবেন, কিন্তু একটুও ভয় পাবেননি বাবু, একটুও নয়। আমি আপনারে প্রথমেই কয়েছিলাম। আমার অস্বস্তিটা মাত্রাতিরিক্ত বাড়তেই লাগলো ক্রমাগত। মনে মনে ভাবতে লাগলাম মাধব বাবুর কথাটা, আবার তৎক্ষণাৎ মন থেকে প্রায় ছেড়ে ফেলে দিলাম কথাটা। হাত ঘড়িতে কটা বাজে দেখতে পারছি না। অন্ধকারের মধ্যে নিজের শ্বাসের শব্দ যে এত গভীরভাবে কানে আসতে পারে, সেদিন রাতের বেলা সেই নৌকা যাত্রার অভিজ্ঞতা না হলে আমি কিছুতেই জানতে পারতাম না। বিরক্ত লাগছিল। কতক্ষণে যে এই দীর্ঘ যাত্রা পূর্ণ হবে তা বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন অনন্তকাল ধরে আমি সেই নৌকাতেই বসে রয়েছি সেই মাঝির সাথে। পকেটে হাত দিতেই একটা সিগারেট নাগালে এলো। মনে মনে একটু স্বস্তি পেলাম। যাক, এটাকে নিয়ে এখন অন্তত কিছুক্ষণ সময় কাটানো যাবে, আর এই বিরক্তিকর ভাবটাও কাটবে। সাথে আমার সবসময় গ্যাস লাইটার থাকে। তোমরা তো জানো দিনে দু একটা সিগারেটের নেশা আমার রয়েছে। বেশ চলো হাওয়া দিচ্ছিল তখন বাইরে। নদীর ওপরে হাওয়া আরো প্রবল বেগে বইছিল। তার মধ্যে গ্যাস লাইটারটা বের করে বেশ কয়েকবারের চেষ্টায় জ্বালাতে পারলাম, আর তাতেই যা দেখলাম তা দেখে আমার বুকের ভিতরটা সম্পূর্ণ কেঁপে গেল। আমি দেখতে পেলাম সেই মাঝির পাশে বসে রয়েছে একজন পুরুষ। পরনে নীলচে শার্ট প্যান্ট। সে মাঝির দিকে মুখ করে বসে রয়েছে বলে আমি কেবল তার পিছনের অংশটাই দেখতে পেলাম। যতদূর জ্ঞান রয়েছে আমার মনে পড়ল নৌকাটা মাঝ নদীতে একবারের জন্য থামেনি, আর আমি একবারের জন্যও ঘুমিয়ে পড়িনি এতটা যাত্রাপথের মধ্যে। আচমকা ভয়ে আমার গলা দিয়ে বেরিয়ে এলো একটা অস্ফুট ভয়ের আর্তনাদ। মাঝি বোধহয় আমার অবস্থাটা কল্পনা করতে পেরেছিল, তাই আবার তার সেই বিশ্রী খ্যানখ্যানে গলায় জিজ্ঞেস করলো, আমি তো আপনারে আগেই সাবধান করে দিয়েছিলাম বাবু, প্রথমেই কয়েছিলাম ওদের লগে বসতে কোনো অসুবিধা হবেনি তো আপনার। এই গানের নাম জানেন বাবু? মরা গান। আপনি তো তখন ভয় পাবেননি বললেন। ভয় পাবেননি বাবু, একদম ভয় পাবেননি। এই লোকটা কিভাবে নৌকায় এলো? নৌকা তো থামেনি। কিন্তু কথাটা জিজ্ঞেস করে নিজেই অবাক হয়ে গেলাম নিজের গলাটা শুনে। প্রচন্ড ভয় পেয়েছি, গলা সাংঘাতিক রকম কাঁপছে। ওদের লিগা নৌকা থামাতে হয় না, নির্দিষ্ট গন্তব্যে আইসা গেলে ওরা এমনি এমনি নৌকাতে উঠে পড়ে। সামনে দিকে আরো একজন উঠব, তারপরে আপনারে নামামো। জলের পানে চাইয়া দেখেন বাবু, দিনের বেলার নদীর জল আর রাতের বেলার নদীর জলের মধ্যে কোনো ফারাক বুঝতে পারেন নাকি? দেখেন মরা গাং রাতের আন্ধারে কেমন লাগে। ততক্ষণে আমার হাত পা প্রায় আড়ষ্ট হয়ে গিয়েছে ভয়েতে। তবুও কৌতূহল মানুষের এক বড় জিনিস। কৌতূহলের জন্যই অনেক সময় নিজের সবচেয়ে প্রিয় জীবনটাও বিসর্জন দিতে হয়। মাঝির কথা মতো কৌতূহলের শিকার হয়ে আমিও তাকালাম নদীর জলের দিকটায়। কিন্তু এ কি, অসংখ্য লালচে চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে।
আর তারাও যেন নৌকা ভাসার সাথে সাথে ভেসে ভেসে যাচ্ছে সামনের দিকে আমার সাথে সাথে। ওদের চোখের মধ্যে লেগে রয়েছে শতাব্দী প্রাচীন হিংসে, নিষ্ঠুরতার চরমতম অভিসন্ধি। কারা ওরা? মৃত্যুর দূত, জল পিশাচি, নাকি সবটাই আমার চোখের ছলনা, সবটাই আমার মনের ভুল? সেই মুহূর্তে যেন বাস্তব আর কল্পনা আমার একত্রে গুলিয়ে গিয়েছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না এই সমস্ত কিছু আদৌ বাস্তবে হচ্ছে নাকি সমস্তটাই আমার কল্পনা। আরো বেশ কয়েকবার চোখটা ভালো করে কচলে নিয়ে দেখলাম কোথায় কি। নদীর জল ঘন রাতের আধারের মতোই কালো। এতদিনের সমস্ত যুক্তি তর্কগুলো, বইয়ের পাতায় মোটা মোটা অক্ষরে লেখা ব্যাখ্যাগুলো যেন একের পর এক ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। একবারের জন্য মনে হলো যাদের সাথে এই রাতের বেলা আমি নৌকা যাত্রা করছি রাতও এই জগতের মানুষ তো। না হলে এমন নৌকা না থামা অবস্থাতে এই নৌকায় নতুন শহরের আবির্ভাব কি করে ঘটবে? এই ভয়ঙ্কর মুহূর্ত যেন কিছুতেই কাটতে চাইছিল না। 2 ঘন্টা যাত্রাপথকে মনে হচ্ছিল যেন কোনো অনন্তকাল ধরে চলছে। চোখ বন্ধ করে বসে রয়েছি, এমন সময় শুনতে পেলাম একটা পুরুষালী কণ্ঠ। তবে কণ্ঠটা সেই মাঝির নয়। ভয় পাবেন না, খামোখা ভয় পাচ্ছেন। ভাবতে পারেন আমিও আপনার মতোই পথভ্রান্ত পথিক। তার চেয়ে বরং এখনো প্রায় ঘন্টাখানেকের পথ বাকি আছে। দুজন মিলে বসে বসে একটু গল্প করা যাক। আর রইল বাকি আপনার মনের মধ্যে এতক্ষণ ধরে হওয়া সেই প্রশ্ন যে আমি কিভাবে নৌকা না থেমে নৌকার মধ্যে উঠলাম। তাহলে সেই গল্পই শুনুন। আর একটুখানি গেলেই আরো একজন নৌকায় উঠবে। ভয় পাবেন না আপনি। আপনি কে? ওই দেখুন, আবার ভয় পাচ্ছেন। ভয় পাবেন না। আমি কে বা কে উঠবে এরপরে এসব কিছুক্ষণ পরেই জানতে পারবেন। তবে তার আগে ঘটনাটা শুনুন। মন মেজাজের অবস্থা ততক্ষণে একেবারেই ভালো নেই। তাই গল্প শুনলে যদি এতটুকু হলেও শান্তি পাওয়া যায় তাই বললাম। বলুন। ততক্ষণে ছেলেটার কেবল গলার শব্দ ছাড়া আমি তার চেহারা কিছুই দেখিনি। তাই দূর থেকে তার পিছন দিক দেখে যতটা আন্দাজ করা গেছিল তাতে তার বয়স মনে হয়েছিল হয়তো 27-28-এর মধ্যেই হবে। তবে তার রূপ আমার নজরে আসেনি। কেবল নৌকার দাঁড় জলে পড়ার ছপছপ শব্দ থেকে থেকে মাথার উপর দিয়ে বয়ে চলা কয়েকটা রাতচরা পাখির কর্কশ শব্দ ছাড়া আর কিছুই আমার কানে আসছিল না। তার মধ্যে শুনতে পেলাম গল্প শুরু হয়ে গেছে। জানেন, এই নদীর ঘাটের ওপর দিয়ে কতবার যে কলকাতার রাস্তায় গিয়েছি তার হিসেব নেই। প্রথম চাকরি পাওয়ার খবরটা এনে মা বাবাকে দিয়েছিলাম এই নদী পথেই। ছোটবেলা থেকে যে যে স্বপ্নগুলো দেখে বড় হয়েছিলাম, চাকরি পাওয়ার পরে এটা করব সেটা করব, জানেন তো তার কিছুই পূরণ হলো না। এমনকি যার জন্য খুব তাড়াতাড়ি করে চাকরিটা করলাম তাকেও পেলাম না। মাঝে মাঝে বড় দুঃখ হয়, জানেন তো। জীবনের হিসাবের যোগের ঘরে একেবারে শূন্য, সব কিছুতেই বিয়োগ। আরে বাবুরে, প্রথম থেকে সব কিছু খুইলা কও। বাবু তো নতুন মিনছে, বাবু তো জানে না সব কিছু। যতবার মাঝি কথাটা বলছে ততবার যেন বুকের ভিতর আমার হাতুড়ি পিটছিল কেউ। এতটা হাড়হিম করা গলা কারোর হতে পারে? বারবার কেবল একটাই কথা মনে আসছিল, এরা আদৌ মানুষ তো? আর কত সময় পর গ্রামে ফিরতে পারবো, কিংবা আদৌ ফিরতে পারবো তো? লোকটা এবার মৃদু হাসলো।
হালকা ঠান্ডা মেশানো ফাল্গুনের হাওয়া যেন তার সেই হাসির মধ্যে। তবে ছেলেটার কথাবার্তা স্পষ্ট, ভদ্র শিক্ষিত ঘর থেকে এসেছে বলে সে মনে হয়। মাঝি ভাই, আমি তো এখনো শুরুই করিনি, শুরু করতে দাও আগে ঘটনাটা। হ্যাঁ, যা বলছিলাম, তাও প্রায় কতগুলো বছর হয়ে গেল, এখনো ভুলতে পারলাম না সেটা। আদৌ কখনো ভুলতে পারবো নাকি কে জানে। তো আপনাকে প্রথম থেকেই খুলে বলি তাহলে। এই যে দেখছেন ময়নাডাঙ্গা গ্রাম, এই গ্রামের ভিতরেও আরও বেশ কয়েকটা গ্রাম রয়েছে। জনসংখ্যা অবশ্য প্রতিটা গ্রামের বেশি নয়, এই 20-25 লোক নিয়ে এক একটা গ্রাম। বিলপুর গ্রামে আমার বাস ছিল। ছোট থেকেই খুব পড়াশোনা করতাম জানেন তো, বই থেকে যেন মুখ তুলতাম না। বাবা ছিল সামান্য চাষি, 2 ভাই ছিলাম আমরা। আমার বড় দাদা প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে বাবার সাথে জমির কাজে হাত লাগালো, কিন্তু আমি পড়াশোনা ছাড়লাম না। আমার স্কুলের মাস্টারমশাইরা আমার বাবাকে বারবার করে বুঝিয়েছিল আমি যাতে পড়াশোনা না ছাড়ি। তাই বাবা মা আমার মুখের দিকে চেয়ে শত কষ্ট অশান্তির মধ্যেও আমাকে পড়িয়ে গেল। স্কুলের মধ্যে ভালো ফল করে ম্যাট্রিক পরীক্ষার পরে শহরের এক কলেজে অঙ্ক নিয়ে পড়েছিলাম। কি জানেন তো, অঙ্কে মাথাটা আমার বড্ড ভালো ছিল ছোট থেকেই। গ্রামের একমাত্র আমি ছিলাম যে প্রথম কলেজে গিয়েছিল শহরের, তাই গ্রামে বাবার নাম ডাক হয়েছিল বেশ। বাবাও বেশ আমার ওপর গর্ব করতেন, বাকিদের উদ্দেশ্যে বলতেন, বুঝলি, এর আগে কেউ কখনো শহরে পড়তে যায়নি আমাদের গ্রাম থেকে। একমাত্র আমার ছেলেই প্রথম আমাদের গ্রাম থেকে শহরের কলেজে গেল জানিস। আমার ছেলে অঙ্ক নিয়ে পড়াশোনা করছে, ও দেখবি অনেক বড় চাকরি করবে, অনেক বড়। এই কলেজে গিয়ে পড়ার সময় আমার চোখে পড়ল লাবণ্যকে। এতটা শান্ত স্নিগ্ধ কোনো মেয়ে হতে পারে এর আগে আমার জানা ছিল না। কোকড়া কালো চুলগুলো যেন পিঠের উপর ছড়িয়ে পড়েছে আলুলায়িত হয়ে। সামনের 2-1টা চুল উড়ে যাচ্ছে হালকা বাতাসে, কপালের মাঝে বিন্দু আকারের ছোট্ট টিপ। পরনে কখনো গোলাপি, কখনো সাদা, কখনো হালকা নীল, কখনো হালকা বেগুনি, কখনো আসমানি সবজি রঙের সালোয়ার পরে কলেজে আসত। কোনোদিন হয়তো মধ্যবয়স্ক এক মহিলা কিংবা কোনোদিন হয়তো মধ্যবয়স্ক এক পুরুষ তাকে এসে দরজার সামনে নামিয়ে দিয়ে যেত, আবার ছুটি হলে তাকে নিয়ে যেত। সম্ভবত লাবণ্যের মা কিংবা বাবা, তবে সব সময় যেন একটা চাপা আতঙ্ক তার মনের মধ্যে ছিল। যেটুকু সময় কলেজে থাকতো মেয়েদের সাথে সামান্য গল্পগুজব করত, তবে কোনো বিশেষ বন্ধু ছিল না তারও। একই সাথে পড়তাম, বয়সটা অল্প ছিল। ভালো লাগাটা হঠাৎ করে প্রচন্ড মাথা চারা দিয়ে উঠল আমার লাবণ্যের প্রতি। সারাদিন ধরে যেন তাকেই সাধনা করতাম। এই যে এখন কথাগুলো বলছি আর চোখের কোণাটা কেমন যেন ভিজে যাচ্ছে। শুনেছি পুরুষদের নাকি কাঁদতে নেই, অথচ প্রথম যৌবনের প্রেম, বুঝতেই পারছেন। লাবণ্য যেন সত্যি লালিত হয়েছে স্বয়ং ঈশ্বরের সৌন্দর্যে, কিন্তু অত সুন্দর একটা ফুটফুটে মেয়ের চোখের তলায় কেমন বিষণ্ণতা, গালগুলো ফ্যাকাশে, চোখের তলায় হালকা কালি। বড্ড ইচ্ছে করতো লাবণ্যকে জিজ্ঞেস করি তার এত কষ্টের কারণ কি, কিন্তু আবার সাদা মাটা গরিব চাষির ছেলে আমি, তাই ভয়ও লাগতো। তাছাড়া ওকে সম্ভবত বাড়ি থেকে একা ছাড়তো না। কিন্তু একদিন ঘটল সেই ঘটনা। কলেজ রোজ যে সময় ছুটি হয় তার বেশ কিছুক্ষণ আগেই সেদিন কলেজ ছুটি হয়ে গেল অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য। সবাই যে যার মতো বাড়ি চলে গেল। আমার সেদিন কলেজের প্রিন্সিপালের সঙ্গে সামান্য দরকার থাকায় আমি বসেই রইলাম ঘরে। পিছন ঘুরে তাকিয়ে দেখলাম কেউ নেই। সম্পূর্ণ ক্লাসরুমে কেবলমাত্র আমার থেকে 3টে বেঞ্চ পরে বসে রয়েছে লাবণ্য। মুখটা ব্যাগের সঙ্গে থুতনিতে লাগানো, চোখে মুখে সেই একই রকম বিশ্বাস।
কি করব বুঝতে পারলাম না। হঠাৎ সাহস করে জিজ্ঞেস করলাম, ক্লাসরুমে তো কেউ নেই, কলেজও ছুটি হয়ে গেছে, হয়তো মেন গেটে একটু বাদেই তালা পড়বে, কলেজের বাইরে গিয়ে কোথাও বসলে হয়তো ভালো হতো, তাই না? আচ্ছা চলো, তোমার কাছে ছাতা আছে রণজয়? লাবণ্যের মুখে সেদিন প্রথম নিজের নামটা শুনেছিলাম, মিষ্টি রিনলিনে গলা। আমতা আমতা করে বললাম, হ্যাঁ ছাতা আছে তো। অসুবিধা যদি না থাকে তাহলে একটা সাহায্য করবে? মানে আজকে মা হয়তো নির্ধারিত কলেজের ছুটির সময়তেই আসবে, কিন্তু কলেজে তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে আমি রিক্সা ধরে বাড়ি ফিরে যাব। ওই অবধি একটু ছাতাটা নিয়ে পৌঁছে দিতে পারবে? আসলে সামনে পরীক্ষা তো, এই সময়ে মাথায় বৃষ্টির জল পড়লে শরীরটা খারাপ করতে পারে। বেশ তো, এসো না, আমার ছাতাটা নিয়ে চলো। সেদিন প্রথম আমরা একটা ছাতার নিচে একসাথে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম কলেজের উঠোন পেরিয়ে বড় রাস্তায়। ফাঁকা রাস্তায় প্রচণ্ড বৃষ্টির জন্য একটা গাড়িও চলছিল না। সেই সময়টা আমি মনে মনে চাইছিলাম যেন কখনো না ফুরোয়, যেন অনন্তকাল ধরে এমনভাবে ছাতার নিচে দাঁড়িয়ে থাকি আমি আর লাবণ্য। বৃষ্টি যেন এমনভাবেই পড়ে বছরের পর বছর। সেদিন সাহস করে লাবণ্যকে জিজ্ঞেস করেই ফেলেছিলাম, আচ্ছা তুমি সবসময় এমন উদাস থাকো কেন লাবণ্য? তোমায় উদাস থাকলে একদমই ভালো লাগে না। ওইদিকে দেখো, ছোট্ট একটা কুকুরের বাচ্চা ওই দোকানের নিচে দাঁড়িয়ে কি সুন্দর মায়ের সাথে খেলছে। ওদিকে তাকাও লাবণ্য। মা আর বাচ্চার সেদিন সেই সুন্দর দৃশ্য দেখে লাবণ্যের মুখে সামান্য সময়ের জন্য ফুটে উঠেছিল একটা ভালো লাগা, একটা হালকা হাসি, একটা মন শান্ত করানো স্নিগ্ধ সতেজতা। তারপর গলা নামিয়ে খুব ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণ করে লাবণ্য বলেছিল, জানো তো, আমি যে উদাস থাকি সেটা আমার এতজন কাছের বন্ধু বান্ধব থাকা সত্ত্বেও তুমি প্রথম লক্ষ্য করলে। আমার উদাস থাকার কারণ একটা নয় রণজয়, হাজার হাজারটা কারণ রয়েছে। তোমার শোনার ধৈর্য থাকবে না। কথাটা বলতে বলতেই যেন লাবণ্যর দুই চোখ দিয়ে নেমে এসেছিল অনবরত জলের ধারা। আমি আর সহ্য করতে পারিনি। লাবণ্যের দুটো হাত শক্ত করে নিজের বুকের কাছে চেপে ধরে বলেছিলাম, তোমার হাজারটা উদাস হওয়ার কারণ শুনবো, আর একটা একটা করে সেই মন খারাপের কারণের সমস্ত কিছু ভেঙে দেওয়ার চেষ্টা করবো। কোনো কষ্ট হবে না তোমার, তুমি সারা জীবন শুধু এইভাবেই কিশোর বালিকার মতো হাসবে। তোমাকে হাসলে ভীষণ সুন্দর লাগে লাবণ্য, ভীষণ সুন্দর লাগে, ভীষণ। সেদিন পরপর 3-3টে বাস চলে গিয়েছিল লাবণ্যের বাড়ির দিকে, কিন্তু একটাতেও সে ওঠেনি। একভাবে তাকিয়েছিল আমার দুটো চোখের দিকে, হয়তো পড়তে চেষ্টা করছিল আমার হৃদয়ের ভাষা। একটানা এতক্ষণ কথা বলে এবার সামান্য চুপ করল ছেলেটি। ততক্ষণে আমার ধরে সামান্য প্রাণ এসেছে। আমি একটু থিতু হয়েছি। অমন অন্ধকার রাতে ঠান্ডা হাওয়ার মধ্যে অচেনা দুজনের সাথে এমন মধুর কিশোর প্রেমের গল্পের মধ্যে হারিয়ে যেতে মন্দ লাগছিল না। তবে চাপা একটা শিরশিরে ভয় কাজ করে যাচ্ছিল। ছেলেটা বোধহয় সামান্য থামলো, তার গলাটা শেষের দিকে বুঝে আসছিল বলে, বোধহয় কান্না চাপার জন্যই। প্রেমের গল্প কবেই বা ট্র্যাজেডি ছাড়া শেষ হয়েছে। আমিও কেমন যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছিলাম গল্পটা শুনতে শুনতে। তাই নিজের থেকে কৌতূহলবশত প্রশ্ন করলাম, এরপর কি হলো? অন্ধকারের মধ্যে থেকে উত্তর এলো, তবে এবার যেন গলাটা সামান্য ধরা। এরপর স্বপ্নের মতো সমস্ত কিছু চলছিল। সেই দিন থেকে রোজ একটু একটু করে চিনতে লাগলাম লাবণ্যকে, একেবারে গোপনে, পাছে ওর বাড়ির লোকে টের পায়। জীবনে দুঃখ কষ্ট নেহাতি কম ছিল না লাবণ্যর। বাবা ছোটবেলায় মারা যাবার পরে
ওর মা চলে আসে মামার বাড়িতে, সেখানেই বড় হয় ও। মামারা এই এলাকার সবচেয়ে বড় লোক, অথচ প্রতি মুহূর্তে লাবণ্য আর লাবণ্যের মাকে কত কথা শুনতে হয়েছে। ছোট বড় অপমান শুনেও মুখ বুজে থেকেছে। লাবণ্যকে অনেক দূর পড়াশোনা করিয়ে শিক্ষিত দেখতে চেয়েছিল ওর মা। ওর মামাদের অনেক বারণ থাকা সত্ত্বেও তবুও লাবণ্যের মা মেয়েকে বিয়ে না দিয়ে পড়িয়ে গিয়েছে। ওর মামাদের এতটাই ভয়ানক সাহস ছিল যে কোনো মানুষকে দুটুকরো করতেও দুবার ভাবত না। প্রচণ্ড ভয়ে ভয়ে সবসময় থাকতো লাবণ্য। তাদের ঘরের মেয়ে যেন বাইরে কোথাও কুকীর্তি না করে বেড়ায়, তাই কলেজে আসা যাওয়ার পথে তাকে কখনোই একা ছেড়ে দিত না। কিন্তু তবুও লাবণ্য বরাবরই পড়াশোনা করে গেছে। ওর জীবনের একটা অন্য লক্ষ্য ছিল, যা ওকে ওর বয়সী বাকি মেয়েদের থেকে পুরো আলাদা করে রেখেছিল। ও তাই তো নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মাকে নিয়ে মামার বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল। ও ভাবত এটাই হবে ওর আর ওর মায়ের মুক্তির একমাত্র উপায়। কারণ ও বুঝতে পেরেছিল ওর মাকে যদি এই বাড়িতে রাখা হয় তাহলে ওর মামা মামিরা ওর মাকে কোনোভাবেই ভালো করে বাঁচতে দেবে না। মাঝে মাঝে কলেজ বন্ধ করে আমি আর লাবণ্য লুকিয়ে লুকিয়ে যেতাম গঙ্গার ধারে। লাবণ্য সব সময় ভয়ে তটস্থ হয়ে থাকত। একদিন আমার বুকে মুখ রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলেছিল, মামারা চেয়েছিল স্কুল পাশ করেই আমার বিয়ে দিয়ে দিতে, কিন্তু মা আর আমি জেদ করলাম পড়াশোনা না করে বিয়ে করব না। তাতে তাতে মামাদের প্রচণ্ড আপত্তি। তাই বাবার জমানো টাকা আর মায়ের কিছু গয়না বেচেই আমাকে পাঠালো কলেজে পড়তে। আমি যাতে একা একা বাইরে না বেরোই সেই কারণে কলেজে আমাকে এত পাহারা দিয়ে নিয়ে আসে আমার মা আর মামা। আমার একদম ভালো লাগে না রণজয়। আমি একটু উড়তে চাই, আমি একটু স্বাধীনতা চাই। প্রচণ্ড দম বন্ধ লাগে, দু চোখ ফেটে জল আসে। কিন্তু আমি আমি কি ভুল করেছিলাম বলো তো রণজয়? কাঁদে না পাগলি, আমি আছি তো। এই তো আর একটা বছর। আমি কথা দিচ্ছি তোমায়, আমি অনেক বড় একটা চাকরি পাবো। তারপরে তোমায় আর তোমার মাকে নিয়ে চলে যাব অনেক দূরে। সেখানে তোমরা অনেক ভালো থাকবে, আর তুমি পড়াশোনাটা কখনোই কিন্তু ছাড়বে না। আমাদের বিয়ে হয়ে যাবার পরেও তুমি পড়াশোনা করবে যত দূর ইচ্ছে। তখন কিন্তু আমি তোমাকে কলেজে নিয়ে যাব না, তখন একা একাই তোমায় যেতে হবে। দেখবে তখন কেমন লাগে। এরপর আরো মাস চারে খুব ভালো করেই কাটলো। একটা দিনও কলেজে কামাই করতে ইচ্ছে হতো না, কিন্তু হঠাৎ করেই যেন আমার জীবনে ঝড় শুরু হলো। ফাইনাল পরীক্ষার মাত্র 3 মাস বাকি, আর তখনই হঠাৎ করেই বন্ধ করে দিল কলেজে আসা লাবণ্য। তাই পাগলের মতো হয়ে গেছিলাম আমি। লাবণ্যকে না দেখতে পেয়ে ওর বান্ধবীর কাছে গিয়ে জিজ্ঞেস করতে ওরাও কিছু জানাতে পারল না আমার। বারবার মনে হচ্ছিল ওর মামারা কিছু টের পেল না তো। একরকম তাই খাওয়া দাওয়া বন্ধ অবস্থা আমার। চোখের তলায় কালি, রাতে ঘুম নেই, চুল দাড়ি মুখ উস্কো খুস্কো। ঠিক এমন সময় ওর বান্ধবী রিয়া এসে আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বলল, ওদের বাড়িতে আমি গিয়েছিলাম, এই চিঠিটা আমায় দিয়েছে, বলল তোমায় দিতে। ভালো আছে লাবণ্য, পরীক্ষা দিতেই একেবারে আসবে ও। তার আগে আর কলেজে আসবে না বলেছে। বাড়িতে নাকি সমস্যা হচ্ছে এই সমস্ত নিয়ে। বুকে যেন একটা শান্তির বল এলো আমার রিয়ার কথাটা শুনে। যেন মনে হলো একটা ভারী পাথর প্রচণ্ড গতিতে জলের ধারার সাথে গলে চলেছে। আবার পড়াশোনায় মন দিলাম। চাকরি একটা চাই, যেভাবেই হোক উদ্ধার করে নিয়ে আসতে হবে আমার স্বপ্নের রাজকন্যা লাবণ্যকে। চুপি চুপি একটা ছোট্ট সংসারের স্বপ্ন কোথাও বুঝি দেখে ফেলেছিলাম আমি লাবণ্যের সাথে। একটা সময় পরীক্ষা আসলো, কিন্তু লাবণ্য এলো না। ওর বন্ধুরা কিছু উত্তর দিতে পারল না সঠিক।
আমারও যেন বুকের ভেতরটা টনটন হতে শুরু করলো। এতগুলো দিন অপেক্ষার পরও যদি একটিবারের জন্য লাবণ্যকে দেখতে পেতাম। পরীক্ষা শেষ হলো যথারীতি। কি করব বুঝতে পারছি না। বেশ কয়েক জায়গায় ঘুরে ঘুরে অল্প কিছুদিনের মধ্যেই একটা বড় কোম্পানিতে চাকরিতে ঢুকলাম। মাসিক মাইনেও বেশ মোটা অঙ্কের। বাবা মা তো খুব খুশি। গ্রামে প্রায় একরকম হই হই পড়ে গেল আমাকে নিয়ে। অথচ আমি যাকে দু চোখ ভরে খুঁজে বেড়াচ্ছি তার কোনো দেখা নেই। এক মাস চাকরি করার পরে মনে হলো, না, এবার লাবণ্যকে ফিরিয়ে নিয়ে আসার মতো উপযুক্ত যোগ্যতা আমার হয়েছে। কলেজেই আমার এক বন্ধু ছিল সুব্রত নামে। ও আমার আর লাবণ্যের সমস্ত কথাই জানত। ওকেই ডাকলাম। সুব্রত, এবার অন্তত লাবণ্যকে সুখে রাখার মতো যোগ্যতা অর্জন করেছি। 6 মাসের বেশি হয়ে গেল ওর সাথে আমার কোনো রকম কোনো দেখা সাক্ষাৎ নেই। কেমন আছে কে জানে। আর পারছি না, বুঝলি। আচ্ছা, তুই তো চিনিস ওদের বাড়ি, তাই না? সুব্রত বেশ কিছুক্ষণ কোনো কথা বলল না, কেবল চুপ করে বসে রইল। রে, যাবি না? আচ্ছা, যদি তোর না যেতে হয় আমাকে তুই ঠিকানা বলে দে, আমি নিজেই চলে যাব। ওর মামার সাথে কথা বলে চলে আসবো। যা কপালে আছে দেখা যাবে। রণজয়, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর ভাই। শোন, তুই আরো অনেক ভালো মেয়ে পাবি। লাবণ্যের মামারা গুন্ডা ডাকাত। তুই অনেক বড় চাকরি করছিস ভাই, কেন শুধু শুধু ওই বাড়ির মেয়ের জন্য? আমি লাবণ্যকে ভালোবাসি সুব্রত, ভালোবাসি ওকে আমি। তুই এই সমস্ত কি কথা বলছিস? শোন, আমার লাবণ্যকে চাই, আর কাউকে নয়। লাবণ্যর বিয়ে হয়ে গেছে, ও এখন ময়নাডাঙ্গায় থাকে। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল বুঝতে পারলাম। সেদিন যে এতটা কষ্ট হয়েছিল, ক্ষণিক মুহূর্তের জন্য বোধহয় সমস্ত চেতনা আর জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছিল। নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম যে কতক্ষণ জানি না। আমিও জানতাম না, বুঝলি তো। সেদিন অনেকদিন পর রিয়ার সাথে দেখা হলো। রিয়াকে তোর মনে আছে? ওই যে ওই লাবণ্যের বান্ধবী, ওর কাছ থেকেই কথাটা শুনলাম। ভেবেছিলাম তোকে জানাবো, কিন্তু আর সাহস করে উঠতে পারিনি। ওর মামারা কোনোভাবে জেনে গিয়েছিল তোর সাথে ওর সম্পর্কের কথা, তাই আর পড়াশোনা না করতে দিয়েই একরকম প্রায় জোর করে ওর বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু কি সুব্রত, বল আমায় সবটা খুলে বল। লাবণ্যের বরটা বোধহয় স্বাভাবিক নয়, একটু পাগলাটে, রকচটা গোছের, বয়সও প্রায় অনেকটাই। লাবণ্য ভালো নেই হয়তো রে, কিন্তু কি আর করবি বল। ওর তো বিয়ে হয়ে গেছে না, ও এখন অন্য কারোর বিবাহিত স্ত্রী। ভাই ভাই, তোর আর কোনো অধিকার নেই রে ওর উপরে। একটা মুহূর্ত সময় নষ্ট করলাম না আমি। ছুটতে ছুটতে সোজা চলে গেলাম ময়নাডাঙ্গাতে। কত দূরে রাস্তা হবে কলকাতা থেকে জানি না। বাস, ট্রেন, নৌকা যা পেলাম তাতে করে পৌঁছালাম। একজনকে লাবণ্যের স্বামীর নাম জিজ্ঞেস করতেই সে বাড়িটা দেখিয়ে দিল। দূর থেকে বাড়িটা দেখতে লাগলাম ঘুরে ঘুরে। বাড়ির ভিতরে ঢুকবো কি ঢুকবো না ভাবছি, বুকের ভিতর সাংঘাতিক রকম জ্বালা পোড়া করছে। যার জন্য এত কিছু করা হলো সেই মানুষটাই অন্যের হয়ে গেল কি করে। শুধু ভাবছিলাম, লাবণ্যকে যদি দেখতে পাই, প্রথমে ওকে খারাপ কথা শুনিয়ে দেবো বিয়ে করার জন্য, নাকি বুকে জড়িয়ে নেব। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার পরেও কাউকে দেখতে পেলাম না। কি করব ভাবছি, এমন সময় পিছন থেকে একটা খুব চেনা কণ্ঠস্বর ভেসে এলো। বিদ্যুতের মতো পিছন ঘুরে তাকাতেই দেখি লাবণ্য। কিন্তু এই যে আমার সেই লাবণ্য আর নেই। দুই চোখের কোল বেয়ে নেমে পড়ছে জলের ধারা। মুখে গলায় বিভিন্ন জায়গায় কালচে কালশিটের দাগ। চোখগুলো যেন গর্তে ঢুকে গেছে, মুখ শুকিয়ে ফ্যাকাশে প্রায়। গালে সেই লালচে ভাব দুটো আর নেই। শরীর আরো রোগা হয়ে কালো হয়ে গেছে। মাথা ভর্তি সিঁদুর, দুই হাতে শাখা পলা শাড়িতে যেন অন্য কাউকে দেখছিলাম। একটা কাঁদো কাঁদো কণ্ঠ বেরিয়ে এলো আমার মুখ থেকে। লাবণ্য, লাবণ্য, তোমার একই অবস্থা হয়েছে লাবণ্য? রণজয়,
রণজয়, আমি জানতাম তুমি আসবে। তোমার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। আমি আর পারছি না, আমাকে এখান থেকে বাঁচাও। আমার স্বামী পাগল, রকচটা, সারাদিন মদ খেয়ে আমার গায়ে হাত তোলে। রাতের বেলা আমার দেওর প্রতিটি দিন। আমি আর পারছি না রণজয়। বাধা দিতে গেলে চামড়ার বেল্ট দিয়ে মার, চুলের মুঠি ধরে এই দেখো হাতে গরম খুন্তি পর্যন্ত চেপে ধরেছিল। সারা শরীর আমার সব সময় জ্বালা পোড়া করে। আমার যেন মনে হচ্ছিল কেউ আমার বুকের মধ্যে ছুরির কোপ বসাচ্ছে অনবরত। কথাগুলো কানের মধ্যে যেন গরম শিকের মতো প্রবেশ করছিল আমার। কেন করলে বিয়ে এমন জায়গায়? কেন? মামারা বুঝতে পেরে গিয়েছিল আমাদের সম্পর্কের কথা, তাই তো জোর করে, যাতে আর পাঁচকার না হয়, আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। ছেলের ব্যাপারে কিছুই খোঁজ খবর করেনি। ঘাড়ের ওপর থেকে বোঝা নামিয়ে দিতে পারলেই তো হলো না। মা কেমন আছে তাও জানি না রণজয়। আমি কথা দিচ্ছি তোমায় লাবণ্য, আমি তোমায় নিয়ে যাব। আগামীকাল এ সময় তুমি এখানে এসো। আমি ময়নাডাঙ্গার ঘাটে নৌকা নিয়ে অপেক্ষা করব। এখান থেকে চলে যাব অনেক দূরে, অনেক দূরে। কোনো গল্পের ভিতরে কোনো মানুষ যে এতটা পরিমাণে বুঁদ হয়ে যেতে পারে, তা সেদিন না হলে আমি নিজেও বুঝতে পারতাম না। এরপরে ঠিক কি হবে যেন একটা মনের মধ্যেই উতলা শুরু হলো। বাবুরে কাও তারপরে কি হইল? বাবু যে ছটফট করছে শোনার জন্য। ততক্ষণে হালকা কালো মেঘ কেটে সামান্য আলো ফুটে উঠেছে আকাশের বুকে। তাতেই যেন সামান্য সাদাটে আলো ছড়িয়ে পড়েছে নদীর জলের বুকের ওপর। খুব আবছা ক্ষীণ ভাবে দেখা যাচ্ছিল রণজয়ের শরীরটা কেমন যেন খোলাটে। পরের দিন আমি সময় মতো গেলাম ময়নাডাঙ্গার ঘাটে। সেখানে আগে থেকেই রেখে দিয়েছিলাম একজন মাছিকে। বুকের মধ্যে যেন ভয়ঙ্কর যুদ্ধের দামামা পাচ্ছে। কি হয় সেই যুদ্ধ আদৌ জিততে পারবো নাকি তখনও অব্দি জানা ছিল না। ওর আসতে দেরি হচ্ছে দেখে খুব লুকিয়ে সন্তর্পণে ওর বাড়ির পথের দিকে এগোতে থাকলাম। যেতে যেতে ওর বাড়ির যখন প্রায় কাছে এসে গেছি, ঠিক তখনই দূর থেকে শুনতে পেলাম একটা মেয়েলি কান্নার শব্দ। প্রচন্ড ফুঁপে কেউ কাঁদলে যেমন শব্দ হয়, ঠিক তেমনই, আর তার সাথে একটা পুরুষালী কণ্ঠ। বুঝতে অসুবিধা হলো না মেয়ের কণ্ঠটা আসলে কার। এই কণ্ঠ আমার ভীষণ চেনা লাবণ্যের। হঠাৎ সব চুপচাপ। আমি আরেকটু এগিয়ে যেতেই ওদের বাড়ির দরজাটা চোখে পড়ল। কিছুক্ষণ পরেই ধীরে ধীরে দরজার আগলটা খুলে গেল এবং সেখান থেকে বেরিয়ে এলো লাবণ্য, মুখে এক অদ্ভুত বিশ্বজয়ী হাসি। আমার বুকে যেন বল এলো। দেখলাম ধীরে ধীরে লাবণ্য এসে দাঁড়ালো দরজার সামনে, কিন্তু ওর গায়ে হাতে কেমন লালচে রক্ত লেগে রয়েছে। সামান্য ভয় করতে লাগলো আমার। ওর চোখ মুখ কেমন উস্কো খুস্কো। গাছের আড়ালে আমাকে দেখেই হাসি মুখে লাবণ্য বলল, দেরি করো না, চলো। কয়েকটা কাজ বাকি ছিল, সেরে আসলাম। কাপড় এখন আর পাল্টাবো না, একেবারে তোমার সঙ্গে সংসার করবার সময় পাল্টে নেব। এরপরে কিভাবে যে ওই গ্রামের পথ পেরিয়ে ময়নাডাঙ্গার ঘাটে পৌঁছেছিলাম সে কথা এখন নাই বা বললাম। পথে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিলাম লাবণ্যকে তার গায়ে এমন রক্তের ছাপ কেন, আর ঘর থেকে কেনই বা অমন চিৎকার ভেসে আসছিল। কিন্তু উত্তরে লাবণ্য কিছুই জানায়নি, কেবল একটা ঠান্ডা হাসি খেলে যাচ্ছিল তার মুখে। নৌকাতে বসতেই মাঝি নৌকা ছেড়ে দিল। বেশ দ্রুত গতিতে জলের স্রোতের সাথে সাথে নৌকা বয়ে চলেছিল মাঝ নদীর উপরে। কিন্তু ঠিক তখনই প্রচন্ড কান ফাটানো একটা শব্দে যেন বুকের ভিতরটা পুরো কেঁপে উঠল।
বুঝতে পেরেছিলাম ওটা বন্দুকের শব্দ। দেখলাম আমাদের নৌকার থেকে বেশ কিছু হাত দূরে আরও একটা নৌকায় বসে রয়েছে বেশ কয়েকজন লোক, এবং তাদের মধ্যে একজন বয়স্ক মতো লোকের হাতে একটা বন্দুক। সেই বন্দুক দিয়েই তাক করছে সে আমাদের দিকে। ওরা কারা লাবণ্য? দেখলাম লাবণ্য আমার হাতটা শক্ত করে চেপে ধরে রয়েছে। ওর মুখের দিকে তাকালাম, দেখলাম ওর দুই চোখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত শান্ত কণ্ঠেও বলে চলল ওর কথা। আমার শ্বশুর মশাই ওটা, যার হাতে বন্দুক রয়েছে। আজকে আমার দেওর আমার সাথে খারাপ কাজ করতে এলে, আমাকে প্রচণ্ড মারধর করলে, আমি রান্নাঘরের আশপটিটা দিয়ে ওর গলাটা নামিয়ে দিই। তুমি এতক্ষণ ধরে জিজ্ঞাসা করছিলে না রক্তটা কিসের? ওটা আমার দেওরের টাটকা রক্ত। এরপরে বেঁচে থাকতে পারি আর না পারি, একটা নরপিশাচকে শেষ করে আসতে পারছি, এটাই তো অনেক। শান্তি। কথাটা বলতে বলতে লাবণ্য আমাকে জড়িয়ে ধরে, আমি ওকে জড়িয়ে ধরি সব ভুলে গিয়ে। হায় রে বিধাতা, সেই শান্তির মুহূর্ত যে এতটা ক্ষণস্থায়ী হবে কে জানতো। হঠাৎ আমার বুকে ছিটকে এলো একদল টাটকা উষ্ণ রক্ত। দেখলাম লাবণ্যর পিঠ বরাবর ফুটো হয়ে একটা গুলি তার বুক বিদ্ধ করেছে। কয়েকবার জোরে জোরে শ্বাস টেনে আমার কোলের ওপরে নিথর শরীরটা পড়ে গেল তার। কিন্তু গুলির বর্ষণ তখনও থামল না। আমাকে মারতে একটা সোজা গুলি ছড়েছিল তারা, কিন্তু অসাবধানতা বশত সেই গুলিটা গিয়ে লাগলো মাঝির একদম কপাল বরাবর। সঙ্গে সঙ্গে দাঁড় টানা বন্ধ হয়ে গেল, আর সেই মাঝি নৌকার উপরেই মুখ থুবড়ে পড়ল, আর সর্বশেষ গুলিটা বিদ্ধ করলো আমার বুক। তারপর থেকেই তো রোজ রাতে এমন ভাবেই আমরা তিনজন এই নৌকা করে এই নদী পারাপার করে। ভালো করে তাকিয়ে দেখুন, আমার পাশে এখন আরো একজনের আবির্ভাব ঘটেছে, আমার লাবণ্যের। হাত পা যেন নড়ানোর ক্ষমতা ছিল না আমার। মুখ দিয়ে কেবল একটা গোয়ানোর শব্দ বেরিয়ে আসছিল। ততক্ষণে স্পষ্ট চাঁদের আলোতে চারপাশ বেশ ভালোই দৃষ্টিগোচর হচ্ছে, আর তাতেই আমি দেখলাম রণজয়ের পাশে বসে রয়েছে আরো একটা মহিলা। সমস্ত শরীর যেন তার রক্তে ভেসে যাচ্ছে, চোখে কোনো মনি নেই, মুখে একটা শান্ত শীতল হাসি। সে এক দৃষ্টিতে যেন আমার দিকে চেয়ে রয়েছে। বাতাসে তার চুলগুলো উঠছে বিভৎসভাবে, যেন সাপের ফোঁড়া। ঠোঁটের কোল বরাবর গড়িয়ে পড়ছে লালচে রক্ত। আর তার পাশে এতক্ষণ আমার দিকে পিছন করে বসে থাকা রণজয়কে এবার সামনাসামনি দেখতে পেলাম। তারও অবস্থা একই রকম। তার সাদা রঙের জামা ভেসে যাচ্ছে লালচে রক্তে, সমস্ত শরীর মুখ ফ্যাকাশে, চোখের পলক পড়ছে না তার। সমস্ত শরীর শান্ত আবছা ছায়াময়। সেও যেন এক দৃষ্টিতে আমাকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ সেই ঘ্যাড় ঘেড়ে বিশ্রী শব্দে আরো যেন বুকের রক্ত খানিকটা ছিটকে বেরিয়ে এলো আমার। সেদিন আমার কোনো দোষ ছিল না কিন্তু বাবু, আমি কেবল এদের দুইজনের পার করতে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু গুলিটা আমার কপালে এমন ভাবে লাগলো আমি তারপর থেকে আর ঘরে যাইতে পারি নাই। এই মরা গানে রোজ রাতের বেলায় নৌকা নিয়ে পারাপার করি। হ্যাঁ বাবু, সেদিনের সেই মাঝিটাই আমি। ভয় পাবেননি বাবু, আমাদের দায়িকা কেড়ে ভয় পাবেননি। আমি কি দোষ করেছি? আমায় ছেড়ে দাও, দয়া করো, ছেড়ে দাও। কেন ছাড়বো আপনাকে? আপনি তো আমার মামার বন্ধু ছিলেন,
জানতেন না মামা আমার সাথে অন্যায় করছে? হ্যাঁ, বলেছিলেন? জানতেন না আমার সাথে যার বিয়ে দিচ্ছে সে একটা পাগল? আপনাকে কেন ছেড়ে দেবো? যারা যারা আমার সর্বনাশ করেছে তাদের আমি কাউকেই ছেড়ে দেব না, কিছুতেই না। তিনটে প্রাণ নষ্ট হয়েছে আপনাদের মতো কিছু মানুষের জন্য। আপনি জানতেন না অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুটোই একই রকম? আমার সেই মুহূর্তে মনে হচ্ছিল আমার বোধহয় আজকেই মরা গাঙের শেষ রাত। আমাকেও বোধহয় এদের সাথে সাথে এর পরবর্তী জীবনটাও ঘুরে বেড়াতে হবে এই গাঙের জলেই। দুই চোখ ফেটে জল আসছিল। ঠিক সেই সময় অনুভব করলাম নৌকার দাঁড় ফেলে মাঝি এবার আমার ডান পাটা ধরেছে। এতক্ষণে ঢাকা দিয়ে থাকার জন্য তার মুখটা বিশেষ বোঝা যায়নি। এবার তাকে চোখের সামনে স্পষ্ট দেখতে পেলাম। ঠিক কপালের মাঝ বরাবর গড়িয়ে পড়ছে চুইয়ে চুইয়ে লালচে রক্ত। সেই রক্ত ক্রমাগত তার নাক মুখ বরাবর নাচছে। তার হাতের কালো বড় বড় নখগুলো ধীরে ধীরে ঢুকে যাচ্ছিল আমার ডান পায়ের মধ্যে। তিনটে অশরীরীর এবারে একসাথে চিৎকার শোনা গেল। আমার অমন অসহায় অবস্থা দেখে তাদের যেন ভীষণ মজা হয়েছে। আমি তখনও পর্যন্ত কেবল প্রাণ ভিক্ষা চাইছিলাম। দেখলাম লাবণ্য ধীরে ধীরে চার হাতে পায়ে এগিয়ে আসছে আমার দিকে। তার মাথাটা একবার সামনে একবার পিছনে গোল গোল লাট্টুর মতো দুলছে। চোখের সামনে সেই দৃশ্য থেকে সহ্য করা মোটেই সম্ভব নয়। এবার দেখলাম তার সুচালো দাঁতগুলো প্রবেশ করে গেল আমার ডান পায়ের মধ্যে। ফিনকি দিয়ে শুরু হলো রক্ত বেরোনো। সমস্ত নৌকা যেন ভেসে যেতে লাগলো আমার রক্তে। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আমি মরিয়া হয়ে ঝাঁপ দিলাম নৌকা থেকে। কানে ভেসে আসছিল ততক্ষণ সেই কান ফাটানো হাসির শব্দ। ছোটবেলা থেকেই সাঁতারটা আমি ভালোই জানতাম। সেই সময় জলের মধ্যে ভাসছিল কোত্থেকে একটা কলা গাছের ভেলা। কোথা থেকে সে ভেলার আবির্ভাব ঘটলো তা আমার জানা নেই। পায়ে ততক্ষণে ফিনকি দিয়ে বেরোচ্ছে রক্ত। শরীরে এতটুকু শক্তি অবশিষ্ট নেই, গলা শুকিয়ে কাঠ। একবার কোনো ক্রমে পেছন করে দেখতে পেলাম সেই নৌকার উপর তিনটে ছায়া মূর্তি আমার দিকে এক দৃষ্টিতে উবু হয়ে বসে দেখে যাচ্ছে। এমন অবস্থায় সাঁতার কাটা সম্ভব নয়। হাত পা যেন আড়ষ্ট আমার। কোনো রকমে সেই ভেলার উপরে ভর দিলাম। নাকে মুখে অনবরত জল ঢুকছিল। আর ঠিক তখনই দেখতে পেলাম একটা কালচে শুকনো খয়াটে হাত আমার গলার টুটি চিপে ধরেছে। চোখের সামনে নেমে এলো অন্ধকার। জ্ঞান হারানোর আগেই শুধু এইটুকু মনে আছে, আমি ভেড়ার উপরে নিজের শরীরটাকে এলিয়ে দিয়েছিলাম। পরের দিন যখন মানুষজনের কোলাহলে চোখ মেললাম, দেখলাম আমি একটা নদীর পাড়ে উপুর হয়ে শুয়ে রয়েছি। আমার থেকে হাত তিনেক দূরে পড়ে রয়েছে সেই নৌকাটা। লোকজনের কথাবার্তা শুনে বুঝলাম এখানে খুব ভোরবেলাতেই মাঝিরা মাছ ধরার জন্য নৌকা নিয়ে বের হচ্ছিল। আর তখনই আমায় এমনভাবে নৌকার উপর পড়ে থাকতে দেখে তারাই চোখে মুখে জল দিয়ে আমায় জাগিয়েছে। বেশ কিছুক্ষণ আমি কোনো কথা বলতে পারিনি নাকি। ওই গ্রামেতেই আমার এক স্কুলের ছাত্রের বাস ছিল। সে আমাকে দেখে তাদের বাড়ি নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ সেবা যত্ন করার পরে, গরম দুধ খাওয়ানোর পরে আমি ধীরে ধীরে একটু সুস্থ হয়েছিলাম। তারপর আমার বাড়িতে খবর দেওয়া হয় এবং আমি বাড়ি ফিরে আসি সুস্থভাবে বেঁচে। কিন্তু আমার ডান পায়ের বেশ কিছুটা জায়গা পুরো অবশ হয়ে আছে। তারপর থেকে ডান পায়ে বেশি ভর দিয়ে চলাফেরা আর করতে পারি না। কিন্তু আমার ওই
ডান পায়ের দিকে তাকিয়ে থাকলেই যেন সেই রাতের ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে, আর ভেসে ওঠে দুটো না হওয়া প্রেমের পরিণতির কথা। একদিকে প্রচন্ড ভয়, বুকের রক্ত হিম হয়ে যায়, আর একদিকে কষ্টেও যেন বুকের ভেতরটা কেমন টন টন করে। আমি হয়তো পাপ করেছি প্রচুর। অনেক পরে আমার মনে পড়েছিল, আজ থেকে প্রায় অনেক বছর আগে রতনলালের সাথে আমার বেশ বন্ধুত্ব ছিল। ঘটনাচক্রে সেই রতনলালই ছিল লাবণ্যের মামা। শুনেছিলাম তার ভাগ্নির বিয়ের জন্য সে পাত্র খুঁজছে, কিন্তু সত্যি কথা বলতে আমি নিজেও জানতাম না যে পাত্রের সন্ধান আমি দিয়েছি তার এমন সমস্যা আছে। আমার যদি তা জানা থাকতো তাহলে একবার হলেও রতনলালকে বারণ করতাম আমি। এখন ভাবি সমস্ত দিক বিচার করে সেদিন যদি রতনলালকে আমি বারণ করে দিতাম তাহলে হয়তো তিনটে জলজ্যান্ত প্রাণ এইভাবে নষ্ট হতো না। আমার পাপের বোঝা অনেকটা, কিন্তু হয়তো কিছুদিন কারোর পুণ্যি করেছিলাম, তাই হয়তো জীবনটাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনতে পেরেছি। একটানা এতক্ষণ কথা বলে এবার যেন একটু থামেন ভবানী মাস্টার। রাতের খাবারের সময় হয়ে গেল। ইন্নি বোধহয় ভাত নিয়ে বসে রয়েছে। আজ উঠি বুঝলে হরিহর, বৃষ্টিটা খানিক ধরে এসেছে। সবাই স্তম্ভিত হয়ে বসে রইল হরির চায়ের দোকানে, একটা ফিনফিনি টিনের চালের নিচে। আর সবাই আজ অন্ধকারের মধ্যেই দেখতে পেল ডান পা সামান্য খুঁড়িয়ে হাতে একটা লাঠি নিয়ে ছাতা মাথায় ধীরে ধীরে সামনের রাস্তা বরাবর চলে গেলেন অঙ্ক বিজ্ঞানের মাস্টার ভবানী গাঙ্গুলি। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে সুলেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প হরিহরের চায়ের আড্ডায়। গল্প পাঠে সৌরভ সাহা ও অভিক সাহা। বিভিন্ন চরিত্রে অংশগ্রহণে সৌরভ সাহা, প্রাহী, উদয় সাহা, তমাল ঘর, দিব্যেন্দু গোস্বামী, খুশি বসু এবং প্রভাকর চক্রবর্তী। গল্পটির নাট্যরূপ এবং সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।